হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি আল্লাহর রহমতে ভালো। যাক, আজকে আমরা এইচএসসি কৃষি শিক্ষার প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় লেকচার আজকে দেব তোমাদের জন্য। সরি, আজকেই হচ্ছে প্রথম লেকচার। এরপরে তোমাদের আরও লেকচার এই পরিচ্ছেদের মধ্যেই আরও লেকচার তোমরা পাবে। তো আমাদের এই পরিচ্ছেদের নাম হচ্ছে কৃত্রিম প্রজনন। গরুর কৃত্রিম প্রজনন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে চিত্র দেওয়া আছে এটার উপরে বারবার পরীক্ষায় প্রশ্ন আসতেই থাকে। আর এখানে যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে অনেক টিচার হচ্ছে তার ক্লাসে সে লেকচার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সে যার কারণে অনেক ছাত্রছাত্রী এই চ্যাপ্টার থেকে কিছুটা অন্ধকারে থেকে যায়। তো সেজন্য আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা একটু অনেক ডিটেলস আলোচনা করতে চাই, যাতে তোমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো যাতে দূর হয়ে যায়। যাই হোক, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে পার্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে প্রজনন কি, আমরা প্রজননের শ্রেণীবিভাগ এবং দেশি গরুর জাত উন্নয়নের ধারাবাহিক পদ্ধতি বা প্রক্রিয়া, এটা নিয়ে আমরা এই লেকচারের এই পাঠে আমরা আলোচনা করব। আচ্ছা, যাই হোক, প্রজনন কি? প্রজনন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে এটা জীব তার বংশ রক্ষা করে এবং যার মধ্যে তার বৈশিষ্ট্যের আদান প্রদানের মাধ্যমে অথবা সমন্বয়ের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন নতুন আরেকটা জীব উৎপন্ন করাই হচ্ছে প্রজনন। তার মানে একটা জীবের সাথে একই বৈশিষ্ট্য সম্পন্ন আর একটা জীবের হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণের ফলে একই বৈশিষ্ট্য সম্পন্ন নতুন যে আর একটা জীব তৈরি হয় সেটাই হচ্ছে প্রজনন। এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। তার মানে এটা একটা জীব তার বংশ রক্ষা করে, এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা বংশ রক্ষা করে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যের এবং মানে বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্যের আদান প্রদান হয়, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে এবং এর সমন্বয় ঘটে, যে যে নতুন একই বৈশিষ্ট্য সম্পন্ন যে নতুন জীব তৈরি হয় সেটাই হচ্ছে প্রজনন। তো প্রজনন আমরা বুঝলাম, এগুলো হচ্ছে প্রজনন, এটা বংশ রক্ষা করার একটা প্রক্রিয়া। তো এই প্রজননকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গরুর কৃত্রিম প্রজনন করতে গিয়ে আমরা দুইভাবে আলোচনা করতে পারি, দুই ভাগে। একটা হচ্ছে কৃত্রিম প্রজনন, আর একটা প্রাকৃতিক প্রজনন, আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। একটা প্রাকৃতিক প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। প্রাকৃতিক প্রজনন হচ্ছে যখন হচ্ছে গরুর ডাকে আসে বা গরম হয়, তখন যদি কোনো সার দিয়ে সরাসরি পাল দেওয়া হয় বা প্রজনন ঘটানো হয়, তাকে হচ্ছে প্রাকৃতিক প্রজনন বলে। যখন কোনো গাভী বা বকনা ডাকে আসে বা গরম হয় অথবা তার ঋতুচক্র শুরু হয়, তখন একটা সার দিয়ে বা প্রাকৃতিকভাবে অথবা হচ্ছে সরাসরি পাল দিয়ে যে প্রজনন ঘটানো হয় তাকে হচ্ছে প্রাকৃতিক প্রজনন বলে। তো আমাদের বাংলাদেশে সাধারণত এই প্রক্রিয়ায় প্রজনন বেশি ঘটে থাকে, তবে ইদানিং হচ্ছে আমরা সচেতন হওয়ার কারণে এই প্রক্রিয়া দিন দিন হচ্ছে আমাদের উন্নত হচ্ছে। তো এই প্রক্রিয়ার কারণে এই প্রক্রিয়াটা আসলে অতটা লাভজনক না। দেখা যায় যে যখন আমরা দেশি গরুর হচ্ছে ডাকে আসে বা গরম হয়, তখন আমরা কাছাকাছি উন্নত জাতের সার পাই না, বা বীজ পাই না, বা সিমেন্ট পাই না, এগুলো বা বীর্য পাই না। এই না পাওয়ার কারণে অথবা কৃত্রিম প্রজনন ঘটাইতে পারি না, যার কারণে ওই দেশি আর একটা অনুন্নত জাতের সার দ্বারাই হচ্ছে তাকে প্রজনন ঘটানো হয়। তার মানে অনুন্নত মানের বীজ দ্বারা হচ্ছে সার আমাদের যে গাভী বা বকনাকে প্রজনন ঘটানো হয়, যার কারণে অনুন্নত আর একটা বাচ্চা উৎপন্ন হয়। তো আমাদেরকে যদি উন্নত মানের কোনো বাচ্চা উৎপাদন করতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে? উন্নত জাতের সার দ্বারা হচ্ছে প্রজনন ঘটাইতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে প্রাকৃতিক প্রজনন, মানে প্রাকৃতিক উপায়ে দেশি গরু মানে বকনা অথবা গাভীকে যখন গরম হয় বা ডাকে আসে, তখন হচ্ছে সরাসরি পাল দেওয়া হয় বা প্রাকৃতিকভাবে যে প্রজনন ঘটানো হয় তাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক প্রজনন। আর একটা হচ্ছে
কৃত্রিম প্রজনন। প্রজননকে আমি দুই ভাগ করছি, একটা হচ্ছে প্রাকৃতিক প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন হচ্ছে বিদেশি উন্নত জাতের ষাঁড় হতে সিমেন বা বীজ সংগ্রহ করে ডাকে আসা বা গরম হওয়া গাভীকে, সরি এরকম যদি বলি যে বিদেশি ষাঁড় হতে বীজ বা সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর ডাকে আসা বা গরম হওয়া গাভীকে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করার মাধ্যমে যে প্রজনন ঘটানো হয় তাকে হচ্ছে কৃত্রিম প্রজনন বলে। আমি আবার বলছি, একটা বিদেশি উন্নত জাতের ষাঁড় হতে বীজ বা সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর একটা দেশি ডাকে আসা বা গরম হওয়া গাভীকে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করার মাধ্যমে যে প্রজনন ঘটানো হয় তাকে কৃত্রিম প্রজনন বলে। এবং এই কৃত্রিম প্রজনন হচ্ছে অনেক উন্নত। কৃত্রিম প্রজননের ফলে আমরা কি উন্নত জাতের ষাঁড় বা উন্নত জাতের গাভী পাবো বা উন্নত জাতের গরু পাবো, এবং হচ্ছে তারা দুধ বেশি দেবে, তাদের মাংসের পরিমাণ বেশি হবে এবং আর্থিকভাবে লাভবান অনেক বেশি হব। তো এই জন্যই হচ্ছে কৃত্রিম প্রজনন ঘটানো হয়ে থাকে। তো এই প্রজননকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। এরপর হচ্ছে দেশি গরুর জাত উন্নয়নের পদ্ধতি। তো দেশি জাতের জাত উন্নয়ন প্রক্রিয়াটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা একদিনেই হচ্ছে সেটা সম্ভব না। তো সেটা করতে গেলে একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। দেখা যায় যে আমি তোমাদের জন্য এখানে একটা শখ নিয়ে এসেছি। দেখা যায় যে গাভী যখন গরম হয় বা ডাকে আসে তখন হচ্ছে তার জন্য হচ্ছে উন্নত জাতের বীজ যদি আমরা হচ্ছে দক্ষ লোকের মাধ্যমে প্রয়োগ করতে পারি এবং প্রজনন ঘটাইতে পারি, তাহলে সে উন্নত জাতের বাচ্চা উৎপন্ন করবে এবং উন্নত জাতের বাচ্চা উৎপন্ন করলে আমরা হচ্ছে আর্থিকভাবে লাভবান হব এবং আমাদের গরুর জাত উন্নয়ন ঘটবে। তো এই যে গরুর জাত যখন উন্নয়ন ঘটে, আমি এখানে একটা চিত্র দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে, এটা সিমেন বা বীর্য যাই বলো তার একটা সিম্বল এখানে চিত্র দেয়া আছে। এখানে লেখা আছে 100% ফ্রিজিয়ান সার। 100% ফ্রিজিয়ান সার। আমরা জানি হলস্টিন ফ্রিজিয়ান সার হচ্ছে অনেক উন্নত জাতের একটা গরু, যার গাভী হচ্ছে 40 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে, তাহলে অনেক উন্নত জাতের। এছাড়াও বাংলাদেশে লাল সিন্ধি, তারপরে হচ্ছে থারপারকার, হরিয়ানা বিভিন্ন জাতের গরু দিয়ে হচ্ছে কৃত্রিম প্রজনন ঘটানো হয়। তো আমরা দেখি হলস্টিন ফ্রিজিয়ান বা 100% ফ্রিজিয়ান সার দিয়ে হচ্ছে যখন আমরা দেশি গরুকে প্রজনন ঘটাবো, কৃত্রিম প্রজনন ঘটাবো, দেখো এই পাশে 100% দেশি গাভী আছে অথবা দেশি বকনা আছে। সেই বকনাটাকে আমি যখন 100% ফ্রিজিয়ান জাতের বীজ বা সিমেন দ্বারা প্রজনন ঘটিয়েছি, তখন যে বাচ্চা উৎপন্ন হয়েছে সেই বাচ্চার মধ্যে হচ্ছে 50% বিদেশি বৈশিষ্ট্য আসছে আর 50% দেশি বৈশিষ্ট্য রয়ে গেছে। তার মানে কি, আমি প্রথম যখন প্রজনন ঘটালাম আমার দেশি গরুকে, তখন হচ্ছে 50% বিদেশি জাতের বৈশিষ্ট্য তার ভিতরে ওই বাচ্চার ভিতরে রয়ে গেছে এবং 50% হচ্ছে দেশি বৈশিষ্ট্য রয়ে গেছে। তার মানে 50% দেশি এবং 50% বিদেশি রয়ে গেছে। এখন এই বৈশিষ্ট্য সম্পন্ন, তো আমার এখনও কিন্তু পুরো উন্নত অবস্থায় এসে পৌঁছায় নাই। তখন এই যে বাচ্চাটা উৎপন্ন হয়েছে, এই বাচ্চাটা যদি হচ্ছে বকনা হয় অথবা সে স্ত্রী বাছুর হয়, যখন হচ্ছে বয়প্রাপ্ত হবে অথবা বয়সন্ধিকাল শুরু হবে, তখন যদি আবার আমি উন্নত জাতের এই হলস্টিন ফ্রিজিয়ান জাতের যে বীজ, সেই 100% বীজ দ্বারা ওই গাভীটাকে, ওই বকনা অথবা গাভীটাকে যদি, যেটা হচ্ছে বিদেশি জাতের বৈশিষ্ট্য 50% এবং হচ্ছে দেশি জাতের বৈশিষ্ট্য 50%, এই গাভীটাকে যদি হচ্ছে প্রজনন ঘটানো হয়, তাহলে ওখান থেকে আবার যে বাচ্চা উৎপন্ন হবে সেই বাছুরের মধ্যে 75% বিদেশি বৈশিষ্ট্য থাকবে এবং 25% দেশি গরুর বৈশিষ্ট্য থাকবে। তাহলে আমরা দেখলাম কি হচ্ছে, প্রথমে হচ্ছে 50% আসলো, তারপরে হচ্ছে আসছে বিদেশি জাতের বৈশিষ্ট্য আসছে 75% এবং দেশি জাতের বৈশিষ্ট্য রয়ে গেছে 25%।
এখন সেই যে বাছুরটা সেইটাও যদি বকনা বাছুর অথবা স্ত্রী বাছুর হয় এবং সেইটা যখন আবার হচ্ছে বয়প্রাপ্ত হবে এবং প্রজননের জন্য উপযুক্ত হবে বা প্রজননক্ষম হবে, সেই বাছুরটাকে, সেই গাভীটাকে অথবা সেই বকনাটাকে যখন আবার ওই একই রকম হলিস্টিন ফ্রিজিয়ান জাতের 100% সিমেন্ট বা বীর্য দ্বারা হচ্ছে আমরা প্রজনন ঘটাবো, তখন হচ্ছে 87.5% বিদেশি বৈশিষ্ট্য আসবে এবং 12.5% হচ্ছে দেশি বৈশিষ্ট্য থেকে যাবে। তো এইভাবে এর পরেও যদি ওই একইভাবে আমি কথা বলবো, যদি সেই বাছুরটাও হচ্ছে দেশি, যদি যে বাছুরটা হবে সেটা যদি স্ত্রী বাছুর হয়, সেটা যখন বয়প্রাপ্ত অথবা প্রজননক্ষম হবে, সেটাকে যদি আবার আমরা কৃত্রিম প্রজনন ঘটাই ওই 100% হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বীজ বা সিমেন দ্বারা, তাহলে যে বাচ্চাটা উৎপন্ন হবে সেই বাচ্চার ভিতরে 93.75% বিদেশি এবং 6.25% হচ্ছে দেশি বৈশিষ্ট্য থাকবে। ঠিক এইভাবে আস্তে আস্তে হচ্ছে 98.88% বিদেশি বৈশিষ্ট্য এবং 1.56% দেশি বৈশিষ্ট্য সম্পন্ন আমরা গাভী অথবা গরু পাবো। এখন দেখো, এইটা মুখস্থ করা তোমাদের জন্য একটু কঠিন কাজ হয়ে গেছে। এখানে 7টা ধাপে হচ্ছে আমরা একটা উন্নত জাতের গরু ধারাবাহিকভাবে পাচ্ছি। তার মানে আমার একটা যখন উন্নত হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটা উন্নত জাতের গাভী পেতে হলে আমার 7টা স্টেজ পার হয়ে সেখানে যেতে হবে। তো 7টা স্টেজ আমরা যখন পার হলাম, দেখো তোমাদের এই হিসাবগুলো লিখতে তোমাদের জন্য অনেক ইজি একটা বিষয়। যেমন ধরো এখানে আমি 50% যখন বিদেশি হয়ে গেছে, তারপরে এই 50%-এর অর্ধেক কত, 25, সেই 25% বেড়ে গেল 75%, 75% যখন হয়ে গেছে, এদিকে কত রয়ে গেছে হচ্ছে 25%। এই 25%কে যদি আমি অর্ধেক করি তাহলে কত হয়, 12.5%। এই 12.5% যদি আমি 75-এর সাথে যোগ করি তাহলে কত হয়, 85.5% বিদেশি, আর 25-এর অর্ধেক 12.5% হচ্ছে দেশি রয়ে গেছে। এবং পরের ধাপে আমার 12.5%কে যদি অর্ধেক করি তাহলে 6 কত থাকে, 25। এই 6.25 যদি আমি 87.5%-এর সাথে যোগ করি তাহলে 93.7% বিদেশি বৈশিষ্ট্য এবং হচ্ছে এই যে 6.25কে অর্ধেক করলে 3.13% দেশি রয়ে গেছে। ঠিক অর্ধেক পরিমাণে দেশি বৈশিষ্ট্য চলে যাবে, সেই অর্ধেক আবার হচ্ছে বিদেশি জাতের বৈশিষ্ট্যের সাথে যোগ হবে। এইভাবে 7টা ধাপ পার হয়ে আমরা একটা দেশি গাভীর থেকে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুতে পরিণত করতে পারি। এইটাই হচ্ছে জাত উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর একটা বিষয়, আমাদের বাংলাদেশের আবহাওয়ায় 100% হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী পালন করা হচ্ছে সুবিধাজনক নয় বা হচ্ছে স্বাচ্ছন্দ্য ফিল করে না। সেক্ষেত্রে 95% পর্যন্ত বৈশিষ্ট্য সম্পন্ন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী আমাদের এই আবহাওয়ায় মানিয়ে নিতে পারে। সেজন্য আমাদের এই 95% পর্যন্ত বৈশিষ্ট্য সম্পন্ন বিদেশি হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী পালন করা আমাদের জন্য উত্তম। তো আমরা এই পাঠে, এই আলোচনায় আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্রজনন কি। প্রজনন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা দিয়ে হচ্ছে সে তার বংশ রক্ষা করে এবং হচ্ছে বৈশিষ্ট্যের আদান প্রদানের মাধ্যমে এবং সমন্বয় করে কি করে একই বৈশিষ্ট্য সম্পন্ন নতুন একটা জীব উৎপাদন করাই হচ্ছে প্রজনন। তারপরে আমরা প্রজননের শ্রেণীবিভাগ আলোচনা করলাম। প্রজননকে 2 ভাগে ভাগ করেছে, একটা প্রাকৃতিক প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। প্রাকৃতিক প্রজনন হচ্ছে ডাকে আসা বা গরম হওয়া গাভীকে দেশি কোনো সার দ্বারা সরাসরি যে পাল দেওয়ানো হয় বা সরাসরি যে প্রজনন ঘটানো হয় সেটা হচ্ছে প্রাকৃতিক প্রজনন। বাংলাদেশে সাধারণত এই প্রক্রিয়ায় প্রজনন ঘটানো হয়ে থাকে। এরপরে হচ্ছে এছাড়া আছে কৃত্রিম প্রজনন। তারপর কৃত্রিম প্রজনন হচ্ছে বিদেশি উন্নত জাতের সার হতে বীজ বা সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নির্দিষ্ট মাত্রায় গরম হওয়া বা ডাকে আসা গাভীকে প্রজননের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কৃত্রিম প্রজনন। তা আমরা কৃত্রিম এবং দেশি গরুর জাত উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়াটা আমরা আলোচনা করলাম। আমরা একটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের সিমেন্ট বা বীজ নিয়েছি যার ভিতরে 100% হলিস্টিন ফ্রিজিয়ান। সেটা একটা দেশি জাতের গাভীকে আমরা যখন
প্রজনন ঘটাবো, সেখান থেকে প্রথমে 50% বৈশিষ্ট্য বিদেশি, তারপরে হচ্ছে 75% বিদেশি বৈশিষ্ট্য সম্পন্ন, তারপরে 87.5% বিদেশি বৈশিষ্ট্য সম্পন্ন, তারপরে আসবে 93.75% বিদেশি বৈশিষ্ট্য সম্পন্ন, তারপরে 96.87% বিদেশি বৈশিষ্ট্য সম্পন্ন এবং সর্বশেষে 98.88% বিদেশি বৈশিষ্ট্য সম্পন্ন আমরা গাভী পাবো। তার মানে আমাদের মিনিমাম এখানে কয়েক বছর সময় লেগে যাবে যদি আমরা একটা দেশি গরুকে তার পরবর্তী জেনারেশনকে একটা 100% অথবা 95% পর্যন্ত হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বৈশিষ্ট্য সম্পন্ন একটা গরু উৎপাদন করতে যাই। তার মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।